আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এর উপর একটি সিরিজ নিয়ে আসছি, যেখানে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের সকল ক্লাস আপলোড করা হবে। অর্থাৎ যারা বিসিএস প্রার্থী, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং ব্যাংক জব প্রার্থী যারা আছে সবার জন্য কিন্তু এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসগুলোর মধ্য দিয়ে আমরা ফুলফিল ইংলিশের প্রিপারেশন নিয়ে দিব ইনশাআল্লাহ। সো আজকে আমরা তারই ধারাবাহিকতায় করতে যাচ্ছি ফার্স্ট ক্লাস। সো আমরা ইন্ট্রো থেকে ঘুরে আসি, দেন আমরা ক্লাসে চলে যাব। Subscribe now and press the bell icon. Never miss an update. দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা এবং এই বইয়ের ফার্স্ট যে পেজটা আছে এটি হচ্ছে সেই পেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। ওকে, অর্থাৎ এখানে মূলত পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোকপাত করা হচ্ছে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে অর্থাৎ প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ, আমরা বলবো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। এরপরে আসো, সুতরাং বাক্যে ব্যবহার করা ছাড়া একটি শব্দ কোন পার্টস অফ স্পিচ তা বলা যাবে না। আমরা অনেক সময় গো ওয়ার্ডটাকে ভার্ব বলে ফেলি, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটি সেন্টেন্সে ব্যবহৃত হবে না ততক্ষণ পর্যন্ত আসলে বলা মুশকিল যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। কারণ অনেক সময় ভার্ব নাউনে কাজ করে ফেলে, আবার নাউন অনেক সময় ভার্বের কাজ করে ফেলে। যেমন আমরা জানি গো একটি ভার্ব, কিন্তু এই শব্দটি বাক্যে ব্যবহার না করা পর্যন্ত এটিকে ভার্ব বলা যাবে না। কারণ গো শব্দটি কখনো কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার তেমনি সেভ শব্দটি ভার্ব হিসেবে বহুল প্রচলিত হলেও এটি প্রেপোজিশন হিসেবেও কি হতে পারে, ব্যবহৃত হতে পারে। সুতরাং একটি শব্দ বাক্যে ব্যবহার ভেদে দুই বা ততোধিক পার্টস অফ স্পিচে কাজ করতে পারে, যেটি আমাদের না জানলেই নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি নাউন। আমরা মূলত আজকের ক্লাসে নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। কোন ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, কাজ বা গুণের নাম প্রকাশ করলে তাকে আমরা কি বলবো, নাউন বলবো। নাউন অনেক সময় অর্থের মাধ্যমে চেনা যায়, আবার অনেক সময় সাফিক্স দেখে চেনা যায়, অনেক ভাবে কিন্তু নাউন চেনা যায়। সো আমরা এখানে আজকে যে ক্লাসটি করব একদম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে যেভাবে দিয়েছে সেভাবে জানার চেষ্টা করব, আর সেখানে যদি কিছু মডিফাই করা লাগে তাই করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে অর্থের মাধ্যমে কিভাবে নাউন চিনবো। এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ আ নাউন, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2017 এবং 18 সেশনে এসেছিল। হুইচ ওয়ান ইজ আ নাউন, এখানে কোনটি নাউন, ফ্লুট, কিউট, অ্যাকিউট, মিউট। আচ্ছা, তাহলে এখানে কিউট শব্দটি অ্যাডজেক্টিভ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, মাধুর্য বোঝাচ্ছে। আর অ্যাকিউট এটাও কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। এরপরে হচ্ছে মিউট, এটা হচ্ছে ভার্ব। মিউট মানে হচ্ছে কি করা, বন্ধ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্য নাউনে কাজ করছে ফ্লুট। ফ্লুট হচ্ছে বাঁশি, ফ্লুট হচ্ছে বাঁশি। এরপর আসুন, সাফিক্স এর মাধ্যমে কিন্তু নাউন চেনা যায়। শব্দের শেষে যুক্ত সাফিক্স তথা বিভক্তি বা প্রত্যয়ের মাধ্যমে নাউন চেনা যায়। বহুল ব্যবহৃত নাউন সাফিক্স গুলো হচ্ছে সন থাকলে, যদি কোনো শব্দের শেষে সন থাকে তাহলে নাউনে কাজ করবে, যেমন অ্যাকশন। এরপর শেষে যদি এনসি থাকে তাহলে নাউনে কাজ করবে অ্যাটেন্ডেন্স, প্রমিনেন্স। শেষে ওভার থাকলে নাউনে কাজ করবে অ্যাক্টর, মোটিভেটর, ডিরেক্টর। এরপর শেষে যদি মনি থাকে তাও নাউনে কাজ করবে ম্যাট্রিমনি, সিরিমনি, হারমোনি। এরপর নেস থাকলে নাউন, যেমন কাইন্ডনেস, ইউজফুলনেস, ট্রুথফুলনেস। এরপর টি ওয়াই থাকলে ক্রুয়েলটি, বিউটি, জেনারসিটি, পভার্টি। ও সি কে থাকলে বালক, হিলক, ক্লক, সবগুলি নাউন। এরপর আর ওয়াই থাকলে ডিসপেন্সারি। সব সময় মাথায় রাখবা এ আর ওয়াই থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু একটি এ আর ওয়াই হচ্ছে নাউন, সেটি হচ্ছে ডিসপেন্সারি। ওকে, শেষে জি থাকলে নাউন, যেমন ম্যারিজ, ইমেজ, লিকেজ, হোমেজ, সবগুলি নাউনে কাজ করে।
ইয়ার থাকলে নাউন ড্রাইভার, ফাদার, মাদার, টিচার। এরপরে আসো সিওয়াই, অ্যাকুরেসি, ফার্মাসি, এজেন্সি, ডেমোক্রেসি। হুড থাকলে নাউন চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, লিভলিহুড। আইসি থাকলে নাউন সার্ভিস, সার্ভিস নাউনে কাজ করছে। লেট থাকলে নাউন বুকলেট, মাফলেট, টয়লেট। ওয়াই থাকলে নাউন ভিক্টোরি, গ্লোরি, স্টোরি। শন, SION, কনফিউশন, কনক্লুশন, অ্যাডমিশন, সাবমিশন, সবগুলি নাউনে কাজ করবে। ইএনসি থাকলে ইনোসেন্স, প্রমিনেন্স, নাউন। ডোম থাকলে নাউন ফ্রিডম, উইজডম। ওকে, এরপরে টুট থাকলে ম্যাগনিটিউড, মাল্টিটিউড, নাউনে কাজ করবে। শেষে টিএচ থাকলে গ্রোথ, হেলথ, ওয়েলথ, বার্থ, ডেথ, টিথ, সবগুলি নাউনে কাজ করে। শেষে ইউআর থাকলে নাউনে কাজ করবে প্লেজার, নেচার, কালচার, ফিউচার। শেষে ম্যান থাকলে নাউনে কাজ করবে ম্যানেজমেন্ট। কি বলতো? ম্যানেজমেন্ট। আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা কি আছে সেটা একটু দেখতে চাই। এখানে প্রশ্ন দিয়েছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন, এখানে কোনটি নাউনে কাজ করছে, যেটি এসেছে মূলত তোমার মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীতে এসেছিল 2009 সালে, 2019 সালে। হুইচ ওয়ান ইজ দ্য নাউন, এখানে নাউন কোনটি? পভার্টি, সিম্পল, ইম্পর্টেন্ট, রিচ। তাহলে এখানে রিচ শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ আমরা জানি, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ আমরা জানি, সিম্পল অ্যাডজেক্টিভ আমরা জানি যেহেতু এটা ডিগ্রি। তারপর হচ্ছে পভার্টি, পভার্টিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কি আছে শেষে? টিওয়াই আছে, দারিদ্রতা। এরপর আমরা দেখতে পাচ্ছি প্যাশন্স ইজ আ ভার্চু। হিয়ার দ্য ওয়ার্ড প্যাশন্স, প্যাশন্স ওয়ার্ডটা দ্বারা এখানে বোঝানো হচ্ছে ধৈর্য। কি বোঝানো হচ্ছে? ধৈর্য। তাহলে অবশ্যই সি আছে এখানে, তাহলে এটা অবশ্যই কি নাউনের কাজ করবে। এটা অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, প্রোনাউন হবে না, এটা কি নাউন। ফাংশনের মাধ্যমে অনেক সময় ফাংশন মানে কিরকম কাজ করছে এটার উপর ভিত্তি করে এটা কি হতে পারে? নাউন হতে পারে। কিছু কিছু বিষয় আছে যারা নাউনের কাজ করে থাকে। তাহলে আসো, প্রথম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে নাউন বুঝতে পারে, যেমন আমি বললাম রিডিং মেক্স আ ফুল ম্যান। তাহলে রিডিং মেক্স আ ফুল ম্যান। রিডিং ওয়ার্ডটাকে অনেকে আমরা বার বলি, কিন্তু এখানে যেহেতু এটা সাবজেক্ট হিসেবে বসেছে তখন তাকে আমরা কি বলবো? নাউন বলবো। তাহলে গুছিয়ে বলা যায়, যদি কোনো বার প্লাস আইএনজি সাবজেক্টের কাজ করে, যদি কোনো বার প্লাস আইএনজি সাবজেক্টের কাজ করে তখন তাকে আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারে। এরকম আরো আছে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট রূপে যখন কোনো বার প্লাস আইএনজি বসবে তখন তাকে আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারবো। যেমন উই এনজয় সুইমিং, উই এনজয় ওয়াচিং টেলিভিশন, উই এনজয় প্লেইং ক্রিকেট। তাহলে এখানে প্লেইং কিন্তু নাউন হিসেবে বসেছেন। তাহলে এখানে দেখো উই এনজয় ওয়াচিং টেলিভিশন, তাহলে এখানে ওয়াচিংটাকে কিন্তু আমরা এখানে ভার্ব বলতে পারবো না, এখানে এটাকে বলবো কি? নাউন। এরপর আসো অবজেক্ট অফ প্রেপোজিশন। যদি কোনো প্রেপোজিশনের অবজেক্ট রূপে বসে তখন তাকে আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারবো। যেমন হি গোস টু স্কুল, এখানে টু প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে কি? স্কুল। স্কুলটাকে এখানে আমরা কি বলছি? নাউন বলছি। এরপর আসো সাবজেক্ট কমপ্লিমেন্ট। যখন কোন সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট থাকবে তাকে আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারবো। সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে যিনি সাবজেক্ট তিনি কিন্তু ওই যে বাকি অংশটা দেবে সেটাই বোঝাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি হি ইজ আই স্টুডেন্ট, যিনি হি তিনি কিন্তু স্টুডেন্ট। আই এম আই স্টুডেন্ট, যিনি আই তিনি কিন্তু আই স্টুডেন্ট। এভাবে হচ্ছে মূল কথা। সো যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে নাউন বলতে পারবো তাকে। এরপর আসো অবজেক্ট কমপ্লিমেন্ট। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছে। তাহলে যখন অবজেক্ট রূপে বসছে তখনও তাকে আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারবো। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর অতিরিক্ত তথ্য প্রদান করাকে বলা হয় অ্যাপোজিটিভ। যেমন শেখ হাসিনা, দ্য মাদার অফ হিউম্যানিটি, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দ্য ডটার অফ শেখ মুজিবুর রহমান। তার পুরোটাকে আমরা কি বলছি? অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ সব সময় কমা দিয়ে দিয়ে কি থাকে? যুক্ত থাকে, যেটি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 1 নাম্বার প্রশ্ন ছিল এরকম একটি। এরপর আসো আমরা কি দেখতে পাচ্ছি অ্যাপোজিটিভটা, মিস্টার রানা কমা দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখেছো এখানে কমা কমা দিয়ে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। অ্যাপোজিটিভ সবসময় কি কমা দিয়ে যুক্ত করা হয়। এখানে দেখো দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ বাক্যাংশটি মূলত একটি নাউন ফ্রেজ। এটা কি নাউন ফ্রেজ।
আই হোপ বুঝতে পেরেছো। এরপর আসো জিরান্ট। জিরান্টে আসো। জিরান্ট যেহেতু একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, একে নাউন হিসেবে কি করা হয়, গণ্য করা হয়। যদি কোনো ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন তাকে কি বলা হচ্ছে, নাউন বলা হচ্ছে। যেমন দেখো, আমি বলতে পারি ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। আরেকটি কথা, পরস্পর দুটি ভার্ব একসাথে বসলে পরবর্তী যে ভার্বটা আইএনজি যুক্ত হয় সেটাকে আমরা কি বলতে পারবো, নাউন বলতে পারবো। যেমন স্টপ রাইটিং, তাহলে এখানে রাইটিং ওয়ার্ডটা কিন্তু নাউনে কাজ করবে। স্টপ স্মোকিং, তাহলে স্মোকিং ওয়ার্ডটা এখানে নাউনের কাজ করবে। পরস্পর দুটি ভার্ব একসাথে বসলে পরবর্তী ভার্বটা কি হচ্ছে, আইএনজি যুক্ত হচ্ছে, আর সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। ওকে, যেমন প্লিজ স্টপ রাইটিং, তাহলে স্টপ রাইটিং এখানে কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন। অ্যাডজেক্টিভ এর আগে যখন দি বসে তখন তা দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায়। অ্যাডজেক্টিভ কখন নাউন হয়ে যায় তাই বোঝানো হচ্ছে। তুমি দেখেছো অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউনে কাজ করতে পারবে, কিভাবে সেটা একটু দেখো। অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে তখন তা দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায়, এবং তার নাউনের স্থলে আসলে তাকে নাউন হিসেবে কি করা হয়, গণ্য করা হয়। যেমন আমরা জানি রিচ ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যখন বলবো দ্য রিচ বলতে ধনী শ্রেণীকে বোঝানো হচ্ছে। পুয়ার মানে গরিব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যখন বলবো দ্য পুয়ার, গরিব শ্রেণীকে বোঝানো হচ্ছে, যেটা কমন নাউনের সম শ্রেণীভুক্ত, তো এটা হচ্ছে নাউন হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় কি নয়, সুখী নয়। তাহলে দ্য রিচ এখানে কিন্তু কমন নাউনকে কি করছে, ইন্ডিকেট করেছে। এরপর আসো ডিটারমিনার্স এর পর সাধারণত নাউন বসে। ডিটারমিনার্স এর পরে তুমি যেটাই দেখবা তাকে কি বলতে পারবা, তুমি নাউন বলতে পারবে। সেটা যে কোনো ওয়ার্ড হোক না কেন, তাকে তুমি কি বলতে পারবা, নাউন বলতে পারবা সাধারণত। যেমন আমরা দেখতে পাচ্ছি সাম বয়েজ আর কামিং হিয়ার, তাহলে এখানে ভয়েস কিন্তু নাউন। মেনি, মাচ, সাম, এনি, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনার এগুলোর পরে যখন কোন একটা ওয়ার্ড দেখবো, সচরাচর এটাকে আমরা কি হিসেবে কনসিডার করতে পারবো, নাউন হিসেবে কনসিডার করতে পারবো। এরপর আসো প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলে, প্রোনাউন বলে। ওকে, আমরা প্রথমত দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন বলতে ব্যক্তির জন্য যে সমস্ত প্রোনাউন ব্যবহৃত হয় তাকে মূলত বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, হি, শি, দে, ইউ, ইটও কিন্তু পার্সোনাল প্রোনাউন, যদি এখানে দেওয়া হয় নাই। যেমন আমরা বলতে পারি দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, তাহলে এখানে ইট কিন্তু ওই শিশুটাকে বোঝানো হচ্ছে, দ্যাটস ইট হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। এরপর আসো পসেসিভ প্রোনাউন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নিজের করে বোঝায়। পসেসিভ প্রোনাউন এর মধ্যে দুইটি ওয়ার্ড যুক্ত থাকে। দেখা যায় একটি ওয়ার্ড কিন্তু তাকে কয়টা, দুইটা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মাইন্ড মানে হচ্ছে মাই প্লাস নাউন, ইউরস মানে হচ্ছে ইউর প্লাস নাউন, আওয়ার্স মানে আওয়ার প্লাস নাউন, হিস মানে হিস প্লাস নাউন, হার্স মানে হার প্লাস নাউন, দেয়ার্স মানে দেয়ার প্লাস কি নাউন। ওকে, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে সাবজেক্ট নিজেকে জোর প্রদান করার জন্য যেটা ব্যবহার করে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমি বলতে পারি আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছিলাম। হি কিলড হিমসেলফ, দে কিলড দেমসেলফ, তাহলে সাবজেক্ট যখন নিজেকে এমফাসিস করার জন্য কোনো কিছু ব্যবহার করবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন পাচ্ছি মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, ইউরসেলফস, আওয়ারসেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের অপর নাম হচ্ছে এমপ্যাথিক প্রোনাউন, EMPHATIC, এমপ্যাথিক প্রোনাউন। এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে পাঁচটি। দিস, দ্যাট সিঙ্গুলার কে বোঝায়, দিস, দোজ প্লুরাল কে বোঝায়, ইট সিঙ্গুলার কে নির্দেশ করে। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট কাউকে বোঝানোর জন্য মূলত আমরা ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করি। ইনডেফিনিট মানেই তো অনির্দিষ্ট, তাহলে যেখানে অনির্দিষ্টভাবে কাউকে নির্দেশ করার প্রয়োজন পড়বে সেখানে আমরা ইনডেফিনিট ব্যবহার করতে পারবো। যেমন এনি বলতে যে কেউ হতে পারে, তারপর হতে পারে ওয়ান মানে যে কেউ। আমরা বলি না ওয়ান শুড রিড অ্যাটেন্টিভলি, যে কারো উচিত মনোযোগ সহকারে পড়াশোনা করা, অথবা ওয়ান শুড মেইনটেইন ওয়ানস রুটিন, যে কারো উচিত
তাদের কি রুটিনগুলো সুন্দরভাবে মেনটেন করা, তাহলে যে কারো এটা নির্দিষ্ট না। এরপরে তো সাম, নোবডি, এনিবডি, মেনি, মাচ, এভরিওয়ান, অল সবগুলোই কিন্তু ইনডেফিনিট প্রোনাউনে কাজ করে, যেহেতু এখানে অনির্দিষ্ট। যেমন আমি বললাম আই হ্যাভ মাচ মানি, আমার অনেক টাকা আছে, তাহলে অনেক বলতে কি 1 লাখ নাকি 1 কোটি নাকি 10 কোটি, এটা কিন্তু নির্দিষ্ট না। মাচ জাস্ট অনেক বললাম, তাহলে এটা অনির্দিষ্ট। দেয়ার আর মেনি পিপল, এখানে কি 10 জন আছে না 100 জন নাকি লক্ষ জন, তাহলে মেনি বললাম জাস্ট, বাট এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কতগুলা। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। এরপর আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এটি মূলত রিলেশন তৈরি করেই বসে, যেটা সাবজেক্টের জন্য নির্দেশ করে কিন্তু এটা বসানো হয়। যেমন ব্যক্তির জন্য আমরা হু অথবা হুম বসাবো, বস্তুর জন্য আমরা হুইচ অথবা দ্যাট বসাবো, আর মালিকানার জন্য আমরা হুচ বসাবো। এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন হু হুম, হু হুম ব্যক্তির জন্য, আর হু হচ্ছে সাবজেক্ট আকারে বসে, হুম অবজেক্ট আকারে বসে। হুজ মালিকানা বোঝানোর জন্য বসানো হয়, আর হুইচ অথবা দ্যাট এটা হচ্ছে কি বস্তুর জন্য বসে। এরপর আসো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মূলত কখন ব্যবহার করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। যেমন আমরা দেখতে পাচ্ছি হু, হু যখন কোন একটা সাবজেক্টের জন্য বসবে তখন সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। যেমন হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান হু, তাহলে এখানে হুটা দ্বারা ওই ম্যানটাকে নির্দেশ করা হচ্ছে, দ্যাটস একটা রিলেটিভ প্রোনাউন, রিলেশন তৈরি করেছে। আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমি বললাম হু আর ইউ, হু আর ইউ, তাহলে এখানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা যাবে। হুজ আছে, হুজ শুজ ইজ ইট, এগুলো কার জুতো, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হুম, এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এরপর আসো হুইচ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাচ্ছ, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর হচ্ছে হোয়াট, হোয়াট দ্বারা হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো আমরা যেটা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউটিভের আবির্ভাব, তাহলে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি করা, বিতরণ করা, মানে যারটা তাকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে। তাহলে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কয়টা? 4টা, এখানে 3টা দিয়েছে, ইচ, এভরি, এইদার, নেইদার। এখন আমি যদি বলি ইচ বয়, প্রত্যেক বালক, তাহলে প্রতি বালক, বালক আলাদা হয়ে গেল, দ্যাটস এটা হচ্ছে কি অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কাজ করছে। ইচ, এভরি, এইদার, নেইদার। এরপরে আসো রেসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কয়টা? 2টা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। দুইজনের জন্য হলে ইচ আদার, আর দুইয়ের অধিকের জন্য হলে ওয়ান অ্যানাদার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো যদি বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবা। আর এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবা যাতে কোনো ক্লাস তুমি মিস না করে ফেলো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আমরা কিন্তু সিরিজ আকারে এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম সবার জন্য শেষ করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।